দ্রোহ এক ধরনের প্রেম, বিষাদও এক ধরনের প্রেম। যখন আমি বিষণ্ণ হয়ে যাই, প্রেমে আবিষ্ট হয়েই। আসসালামু আলাইকুম। শ্যামরোড টিভির সাহিত্য অনুষ্ঠান থেকে কথা বলছি, আমি আফসান নিজাম। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রথম দশকের অন্যতম কবি তাজ ইসলাম। কবি তাজ ইসলাম একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, গ্রন্থালোচক, সংগঠক। আমরা আজকে তার সাথে বিশদ আলোচনা করব। কবি তাজ ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কবি তাজ ইসলাম যেমন তুখোর কবি তেমন আলোচকও। আমরা তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলতে চাচ্ছি, এই লেখালেখির শুরুটা কিভাবে হলো? আমার লেখালেখির শুরুটা ঠিক বলতে গেলে মনে হয় যেন লিখতে লিখতেই লেখাটা শুরু হয়ে গেছে। প্রথম অবস্থায় যখন পাঠ্য বইগুলোতে লেখকদের একটা পরিচিতি থাকতো, এই পরিচিতিটা পড়ে একটা আগ্রহ জন্মিল যে আমিও লেখক হব। এইভাবে শুরু করতে করতেই ক্রমান্বয়ে একটা আগ্রহ জাগ্রত হলে লিখতে লিখতেই আজকের এ পর্যন্ত আসলাম। বিভিন্ন লেখকের লেখা পড়ে আর মনের তাগিদে যখন পরিণত বয়স হইল, তখন মনে হলো যে লেখাটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি তো অন্য কিছু পারি না। আমার যা বলার কথা, দেশ, সমাজ, রাষ্ট্র, অসঙ্গতি, নীতি, মূলত টোটাল আমার সামগ্রিক যে সামাজিক দায়িত্ব রাষ্ট্র এবং সমাজের প্রতি মানুষ হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে, আমি তো অন্য যে কোনো বিষয়ের তুলনায় স্বাচ্ছন্দ্য বোধ করি লেখাটাতেই। এভাবেই একসময় লেখালেখিতে একদম জড়িয়ে গেলাম। লেখালেখিতে জড়িত হওয়ার পর কি মনে হলো যে লেখালেখিটাই গুরুত্বপূর্ণ না অন্য কিছুটা? লেখালেখিতে জড়িত হওয়ার পরে মনে হলো যে লেখালেখিটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি অন্য দীর্ঘ সময় যখন লেখালেখিতে অতিবাহিত করেছি, তখন অন্য কোনো বিষয়ে যে আমি লেখালেখিতে যে বিষয়টা প্রকাশ করতে পারবো, অন্য বিষয়ে সেটা ঠিক সেভাবে পারবো না। সুতরাং আমার দায়িত্ব পালন করতে হলে লেখালেখিটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হলো। তাজ ইসলাম, আমি জানি তোমার যে কবিতা এবং ছড়ার মধ্যে একটা দ্রোহর ভাব আছে। যেমন যদি বিসমিল্লাতে গোলাপ নেই, তার বিখ্যাত এক ছড়া। হ্যাঁ, এই দ্রোহর ভাবটা কি ভেতর থেকে না সমাজে কি আবহাওয়ার কারণে এই দ্রোহটা তৈরি হইল? আমি ঠিক এটা বিশ্লেষণ করতে পারবো না যে দ্রোহটা মূলত আমার ভিতর থেকে না সামাজিক অবক্ষয়ের থেকে। তো মনে হয় যেন দ্রোহটা আমার ভিতরেও আছে। যখন এই সমাজের অসঙ্গতি দেখি, বিভিন্ন অনিয়ম দেখি, দুর্নীতি দেখি, বা যত রকমের অসামঞ্জস্যতা দেখি, দ্রোহটা প্রকৃতিগতভাবে এসে পড়ে। এই এখন বলতে পারেন যে দুটার মিশ্রণেই আমার ভিতরে এক ধরনের দ্রোহ তৈরি হয়ে গেছে। একটু কথা বলি যে কাজী নজরুল ইসলাম একদিকে দ্রোহের কবিতা লিখছেন, একদিকে দোলন চাপা তার প্রেমের কবিতা লিখছে। তাজ ইসলামের সেই ব্যাপারটা একটু বুঝতে চাই যে সে নজরুলের মতো সে প্রেমের যে দোলন চাপা আসছে কি না। নজরুল তো মহাকবি, বিশ্বকবি। নজরুলের প্রতিভার সামনে আমার প্রতিভার বা আমার তুলনা আমি বিব্রত বোধ করি। আমি মূলত লেখালেখিটা পরিকল্পিতভাবে করি না, স্বতঃস্ফূর্তভাবে যা আসে। যদি দ্রোহ আসে দ্রোহই, প্রেম আসলে প্রেমই, অথবা প্রকৃতি আসলে প্রকৃতি। তার ভিতরে যদি বিশ্লেষকরা মনে করে যে আমার কবিতাতে কেবলমাত্র দ্রোহেরই প্রাধান্য বেশি, তাহলে বুঝতে হবে এটি আমার সত্তা। এভাবে আমি লিখছি। কবিতা ইসলাম যে দ্রোহের কথাটা বলছে, প্রেমের কথাটাতে, প্রেমটা কিভাবে আসে ভিতর থেকে? প্রেম প্রকৃতি থেকে প্রেম আসে। আপনি মানবিকভাবে যখন আপনি কোনো কিছুতে আকৃষ্ট হয়ে যান, যদি আকৃষ্ট হন, দ্রোহটাও এক ধরনের প্রেম। দেশকে যখন আমি ভালোবাসি, দেশের অনিয়মকে যখন তুলে ধরতে চাই, আমি মনে করি এই দ্রোহটাও আমার প্রেম। আমি তো দেশকে ভালোবাসি অন্যায়কে উৎখাত করার জন্য, অনিয়মকে নির্মূল করার জন্য। ভালোবাসা থেকেই আমি কাজটা করি। এখন প্রেম বলতে যদি শুধুমাত্র মানব আর মানবী বলা হয়, তাহলে সেটা ভিন্ন বিষয়। সমগ্র বিষয়টাই দ্রোহ এক ধরনের প্রেম, বিষাদও এক ধরনের প্রেম। যখন আমি বিষণ্ণ হয়ে যাই, প্রেমে আবিষ্ট হয়েই অথবা নিমগ্ন হয়েই, কিংবা প্রেম থেকে
বিচ্ছিন্ন হয়েই আমি যে লেখাটা লিখি, বিশ্লেষকরা বিভিন্ন বিষয় ধরে প্রেম সবখানেই জড়িয়ে আছে, সবখানেই থাকে। প্রেম দ্রোহ একটা প্রেম, সে তাকে ধারণ করে, তাকে লালন করে, এবং তার যে কল্যাণকর, মানবিক যে কল্যাণকর যে বিষয়গুলো, হ্যাঁ, সেখান থেকে তাজ ইসলাম কথা বলছে। তাজ ইসলামের প্রথম কবিতা বই সম্পর্কে একটু জানবো, কারণ তার লেখনীর মাধ্যমে একজন লেখকের যে মৌলিক স্ফুরণ বা তার জানান দেওয়ার যে জায়গাটা, সেটা একটা বই। প্রথম বইয়ের অনুভূতিটা কি, সেটা জানতে চাই। শুধু যদি অনুভূতির কথা বলি, তাহলে প্রথম বইয়ের অনুভূতি তো আমার জন্য একটা আনন্দদায়ক বিষয়। আর প্রথম বইটা প্রকাশের বিষয়টা যদি বলতে চাই, তাহলে এটা বিস্তৃত। প্রথম বই প্রকাশের আনন্দ অন্যরকম। সেটা প্রথম অনেকেই বিভিন্নভাবে বলে, প্রথম সন্তানের মতো, প্রথম কোনো কিছু প্রাপ্তির মতো, প্রথম পরীক্ষা পাশের মতো, পরীক্ষায় প্রথম হওয়ার মতো, নানা রকমের একটা, এটা শব্দে একেবারে এক শব্দে দুই শব্দে প্রকাশ করার মতো বিষয় না। বিষয়টা হলো প্রথম বই প্রকাশটা নিঃসন্দেহে একজন লেখকের জন্য আনন্দ এবং ভিন্ন রকম একটা অনুভূতির বিষয়। তাজ ইসলামের বেড়ে ওঠা হলো কিশোরগঞ্জে। আমরা জানি যে কিশোরগঞ্জ একটা গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং জীবনের একটা পার্ট। বাংলার চিন্তার জায়গাটা যদি হয় ময়মনসিংহ থেকে শুরু করে, ওইটার একটা সারাউন্ডিং হলো কিশোরগঞ্জ। তার বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, সেটাকে একটা কালচারাল জোনও বলা যেতে পারে। হ্যাঁ, কিশোরগঞ্জের যে বেড়ে ওঠার জায়গাটা, এই যে কবি হয়ে ওঠার জায়গাটা বা গীতিকার হয়ে ওঠার জায়গাটা খুব বেশি, সেটার এই মাটিটা কিভাবে অনুভব করা হয়? আমার বেড়ে ওঠাটা বলা যায়, আমার এখন যে বয়সটা, এই বয়সটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা পর্ব কিশোরগঞ্জ, আর বাকি সময়টা ঢাকার সময়টা আমার মনে হয় যে জীবনের বেশি অংশটা কাটছে। হাওর আমাকে মূলত ভাবুক করে তুলেছে। হাওর আমার বাড়িটা, আমাদের হাওরটাকে বলা হয় বড় হাওর। বড় হাওরের পশ্চিম পাশে আমার বাড়ি। বর্ষাকাল আসলে আমি যদি পূর্ব দিকে তাকাই, তাহলে আপনি প্রথম যদি যান, ভরপুর যে বর্ষা, আমার শৈশবের যে বর্ষা, এখন সেই বর্ষা আর হয় না। শৈশবের বর্ষায় যদি আমি যেটা দেখছি যে পূর্ব দিগন্তে একেবারে পানি আর পানি, কেবল পানি, মনে হয় যেন সমুদ্র, একটা বিশাল সমুদ্র, কিচ্ছু বাসে না পানি। তো এই পানিটা আমার স্মরণে আসে, আমি শৈশবে যখন রাস্তাঘাট তলায় যেত পানিতে। আমি এখন মনে হয় যে কবি স্বভাবটা আমার ওই সময় আল্লাহ প্রদত্ত একটা বিষয় আমার ভিতর ছিল। আমি এই হাঁটতে হাঁটতে চলে যেতাম 1.5 মাইল 2 মাইল পানিতে হাঁটতাম। রাস্তা পানিতে, হাঁটু পানি, কোমর পানি, একা একা হাঁটতাম আর ভাবতাম। আমি ওই হাঁটতে হাঁটতেই 2টা পংক্তি লিখতে চেষ্টা করতাম। লিখতে বলতে আমি ছন্দ মিলাইতাম। তখন তো মনে করতাম যে অন্তমিল দিলেই, অন্তমিলকেই ছন্দ বলা হয়। অন্তমিল 2টা শেষে শব্দে মিল হইলেই একটা কবিতা হয়ে গেছে। এইভাবে কবিতা লিখতে লিখতে যে আমাকে যে খাতা দেওয়া হইতো পরীক্ষার বা লেখাপড়ার, খাতার পর খাতা ভরে ফেলতাম লিখে। এইভাবেই আস্তে 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 আমার বেড়ে ওঠাটা আর কি। তাজ ইসলাম বললো যে 2টা পার্ট, একটা হলো তার বেড়ে ওঠার জায়গাটা, আর দ্বিতীয়টা হলো তার ঢাকার পার্ট। ঢাকার পার্টে যে সাহিত্যের অবস্থান, সেখানে একটা বেড়ে ওঠার একটা বিষয় আছে। সাহিত্যের মধ্য দিয়ে বেড়ে ওঠার জায়গাটা, আমি সেই সাহিত্যে বেড়ে ওঠার গল্পটা শুনতে চাই। সাহিত্যের ঢাকায় এসে তো মূলত প্রথম অবস্থায় আমার কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। তো একদিন একটা পত্রিকায় দেখলাম যে এক জায়গায় সাহিত্য আড্ডা হয় এবং সেখানে লেখকদের লেখাগুলো তুলোধুনো করা হয়, অর্থাৎ তুল্যমূল্য বিশ্লেষণ করা হয়। তো আমার তখন মনে হইলো যে ওইখানে আমার যাওয়া দরকার। ওই পত্রিকার ওই সাহিত্যিক যে প্রেস রিলিজটা বা সাহিত্যিক যে রিপোর্টটা, সাহিত্য সভার যে রিপোর্টটা, এই রিপোর্টটা দেখে আমি এক সময় আসলাম, এক শুক্রবারে আসলাম। তারপরেই তাদের সাথে আমার আস্তে 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 পরিচয় হলো। 1-2 মিটিং যাওয়ার পরে এখানে আজকের যে উপস্থাপক আফসার নিজাম, আহমদ বাসির, রেদওয়ানুল হক, মাহমুদ বিন হাফিজ, নাইম মাহমুদ এবং অন্য যারা আছে, তাদের সাথে
সাহিত্যের আমার আড্ডা শুরু হলে আমি আমার লেখালেখি আমি প্রথম অবস্থায় লেখা নিয়ে আসতাম। প্রথমে আমি কবিতা লিখতাম, মনে হলো যেটা আমি যে মনে করতাম যে কবিতা এটাই কবিতা। তো তাদের সাহিত্যের লেখা পাঠের পর্যালোচনা এবং বিশ্লেষণের পরে আমার মনে হলো যে আমার কবিতা হয় না। কবিতা যখন কবিতা হয় না, এক ধরনের ভয় কাজ করলো যে সমালোচকদের কাছে সামনে যদি আমি আমার লেখাটা পাঠ করি আর আমার লেখাটা নাকচ করে দেয়, তাহলে আমার জন্য বিব্রত এবং লজ্জাজনক বিষয়। আস্তে করে আমি কবিতা থেকে ছড়ায় চলে আসলাম। তো ছড়াতে আমি অনুভব করলাম যে ছড়ায় আমি পারদর্শী। আমার ছড়ায় অন্তমিল, ছন্দ বা অন্যান্য সাহিত্যের ছড়ার যে বৈশিষ্ট্য, এগুলো আমি যথাযথভাবে প্রয়োগ করতে পারি। খুব বেশি একটা আমাকে লজ্জায় পড়তে হবে না। এটা ছড়া শুনি এরকম। আমার এই দিক দিয়ে আমি মূলত একটু দুর্বল, ঠিক অতটা মুখস্থ থাকে না। তো আমি 4 লাইনের একটা ছড়া পড়ি, যেটা আমি মনে করি এটা আমি অনেকেই প্রশংসা পেয়েছি এবং আমিও খুব গর্ববোধ করি এই ছড়াটার জন্য। পয়লা গলদ থাকতে পারে, বিসমিল্লাতে গলদ নেই। বিসমিল্লাতে কয় যে গলদ, তার মতো আর বলদ নেই। আমার এই ছড়াটা একটা বই আছে এবং এইটা এই 4 লাইনেরই একটি ছড়া। তাজ ইসলাম, সমালোচনার জায়গা থেকে যে বেরিয়ে যাওয়াটা ঠিক না। সমালোচনা যতটা গুরুত্বপূর্ণ, সমালোচনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্যের সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। সমালোচনা সাহিত্য না থাকলে সাহিত্যের যে দৃঢ়তা, সাহিত্যের যে দুর্বল দিকগুলো, সেগুলো অনুধাবন করা যায় না। আমরা সেই দিকগুলো অনুধাবন করার চেষ্টা করি। সাহিত্য সভাগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। আমাদের তাজ ইসলাম সেই সাহিত্য সভার গুরুত্বগুলো ও সম্পর্কে বলেছেন এবং সে কবিতার থেকে ছড়াতে টার্ন করেছে। কিন্তু এই টার্ন করার পরও আবার কবিতায় সে ফিরত এসেছে। সেই ফিরত আসার গল্পটা শুনবো। কবিতায় ফিরে আসা আমার প্রথম বই প্রকাশের চিন্তা ছিল। তো আমার যারা একেবারে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, সতীর্থ কবি সাহিত্যিক, তাদের সাথে পরামর্শ করার পরে আমি মনে করলাম যে ছড়ার বইটা আমার প্রথম হওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না, এর পিছনে নানা কারণ আছে। তো আমি এরপর থেকে আস্তে আস্তে, তো কবিতা লেখার জন্য আগে থেকে প্রস্তুতি ছিল এবং পরিকল্পনাও ছিল। ক্রমান্বয়ে কবিতা লিখতে লিখতে এক পর্যায়ে মনে হলো যে আমার বই প্রকাশ করার দরকার। বাংলাদেশে একজন তরুণ লেখকের বই প্রকাশ করতে গেলে নিজের যে অর্থটা ব্যয় করতে হয়, এই ব্যয়ের জায়গাটা আমার অনেক দিন পর্যন্তই গ্যাপ ছিল, সম্পূরক করে উঠতে পারি নাই। পরবর্তী সময়ে যখন বিভিন্ন সহযোগিতার মাধ্যমে, পরামর্শে, অন্যান্যভাবে আমি আমার প্রথম বইটা কবিতারই প্রকাশ করলাম আর ছড়ার বইটা পরে প্রকাশ করলাম। ছড়া এবং কবিতা আমি দুটোতেই চেষ্টা করি চালিয়ে যেতে। তাজ ইসলাম ছড়া এবং কবিতায় যেমন পারদর্শী, তার আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই রিসেন্ট এই 10 বছরের যে সাহিত্যর মধ্যে সে একটা নতুন বিষয়কে ধারণ করেছিল, সেটা হলো গিয়ে তার বই আলোচনাটাকে সে খুব গুরুত্ব সহকারে দেখেছে এবং অনেক বই আলোচনা করেছে। সম্ভবত বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি বই আলোচনা করার দাবিদারও সে করে উঠতে পারে সম্ভবত। আমি জানি না, সবগুলো যদি একসাথে গ্রন্থবদ্ধ হয় তখন সেই বিষয়টা হয়তো সামনে চলে আসবে। সেই বিষয়টা একটু জানতে চাইবো যে গ্রন্থ আলোচনায় সেই স্পোনটা কীভাবে আস্তে আস্তে গড়ে উঠলো। গ্রন্থ আলোচনাটা সেই ঘুরে ফিরে আমার এই সার্কেলের কথাই বলতে হয়। কবি সার্কেল, কবি বন্ধু সার্কেল যারা আছে, তাদের সাথে আমি আলোচনা করতাম যে আমরা যে লেখি, আমাদের লেখাটা প্রচার হয় না, প্রকাশ হয় না, অথবা আমি ভালো মন্দ জায়গাটা কেউ ধরে দেয় না। এই অভাববোধটা আমরা খুব ভালোভাবেই আমি অনুভব করলাম যে আমাদের মধ্যে কবি আছে, সাহিত্যিক আছে, গল্পকার আছে, প্রাবন্ধিক আছে, কিন্তু সমালোচকের অভাবটা আমি অনুভব করলাম। অনুভব করার পরে নিজে নিজে ভাবলাম যে দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে। তো সবাই যদি মনে করে কেউ নেওক, তো তাহলে তো শূন্য থেকে যায়। আমি তখনও সমালোচনা বিষয়টা আয়ত্ত করতে পারি নাই, দুঃসাহস করেই এই পথে এসেছি। এখন এটাকে আমি আমার যারা বন্ধুবান্ধব আছে তাদের হক হিসেবে মনে করি যে আমার এটা কর্তব্য। তার বইটা যদি আমি আমার সততার জায়গা থেকে একেবারে খুব শক্তভাবেই বলতে পারি,
আমি সমালোচনা করি মূলত একজন লেখকের লেখাকে কোন জায়গায় দুর্বলতা আছে অথবা কোথায় ভালো হয়েছে, এই দুইটা জিনিস জানিয়ে দেওয়ার জন্য। সমালোচনার মাধ্যমে আমি তার ভালো মন্দ দুটোই প্রকাশ করতে চেষ্টা করি। আরেকটি কাজ যেটি হয়, সমালোচনার মাধ্যমে তার একটা প্রচার হয়। আমি এই কাজগুলো সামনে রেখেই সমালোচনার পথে আছি। ঠিক সমালোচনাও না, সমালোচনা বললে এটা একটি নেতিবাচক গ্রন্থালোচনা এবং সাহিত্যের তুল্যমূল্য বিচারের একটা প্রক্রিয়া। আমি এই সমালোচনা করতে যেয়ে দুইটা কথা বলি, একটা হলো সমালোচনা আর একটা হলো আক্রমণাত্মক, যেটাকে কুমালোচনা বলা যায়, আলোচনা। আমি আলোচনা করতে চেষ্টা করি না, অথবা কাউকে অহেতুক আক্রমণ করতেও চেষ্টা করি না। ধন্যবাদ। এখন একটু ভিন্ন দিকে যাব, একটু গভীর বিষয়ের দিকে যাচ্ছি। সাহিত্যে যে কি বলে ইডিওলজি, মানে দর্শন থাকে, হ্যাঁ, সেই তাজ ইসলামের সেই সাহিত্য দর্শনটা কি, আমরা সেটা একটু জানতে চাইব। দর্শন আসলে একজন লেখকের যদি সচেতন হয় এবং সৎ হয়, তাহলে আলটিমেটলি তার ভিতরে একটা দর্শন এসে যায়। আমার দর্শন দেশ, আমার বিশ্বাস, আমার সমাজ, তার প্রতি যে আমার দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতা পালনটাই আমার দর্শন। এটাকে আমি আমার দর্শন বলে মনে করি। আলাদা একেবারে এই দর্শনকে দর্শন হিসেবে সাহিত্যে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য যে পরিকল্পনা, ওইটা না। আপনি একজন লেখক হিসেবে যদি সৎ থাকেন, দায়বদ্ধ থাকেন এবং আপনি যে বিশ্বাসটা ধারণ করেন, এই বিশ্বাসটা যদি লেখার মাধ্যমে প্রচার এবং প্রকাশের চিন্তা ভাবনা করেন, তাহলে আমার মনে হয় যে এটাই একটা দর্শন। এই দর্শন নিয়ে বেঁচে থাকলে সাহিত্যিক সার্থকতা চলে আসতে পারে। দর্শনের জায়গাটাকে যদি ক্লিয়ার করতে হয়, সেই বিষয়টা হলো যে ইতিহাসকে সে ধারণ করতে হয়। ইতিহাসগুলো কি তোমার কবিতা আমি বেশ দেখি, এই ইতিহাস ধারণ করার বিষয়টা কি, মানে ইতিহাস এবং ঐতিহ্য একটা কৌমের, একটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইতিহাসটা ধারণ করে, সেটা কি দর্শনের একটা পার্ট? আমি যে তিনটা কথা বললাম, আপনার দেশপ্রেম, বিশ্বাস আর দায়বদ্ধতা। আপনি যদি দেশপ্রেম আপনার লেখায় ফুটিয়ে তুলতে চান, তাহলে তো দেশের ইতিহাস আপনার জানতেই হবে। দেশ কিভাবে আসলো, স্বাধীন কিভাবে হলো, স্বাধীন হতে যায় যে কারা নির্যাতিত হলো, কারা শহীদ হলো, কে আমার দেশের উপর আক্রমণ করেছিল, কারা আমাকে নির্যাতন করেছে, ইতিহাস তো আপনাকে জানতেই হবে। বিশ্বাসের জায়গা থেকেও, বিশ্বাস যদি আপনি ধারণ করেন, বিশ্বাসেরও তো একটা ইতিহাস আছে। আপনি এই বিশ্বাস প্রতিষ্ঠিত হতে যেয়ে কারা আক্রমণ করেছে, কারা জয়ী হয়েছে, কে কতদিন নির্যাতিত ছিল, আপনি আমার জাতি, আমার ধর্ম, আমার বিশ্বাস, আমার যে ভাই আছে, কৌম আছে, কৌমেরা কোথায় কোন জায়গায় কিভাবে লাঞ্ছিত হলো, কোথায় নিজে স্বাধীন হতে গিয়ে রক্ত দিল, না জানলে তো আপনি আপনার বিশ্বাসকেও পরিপূর্ণভাবে ধারণ করতে পারেন না। সুতরাং আপনি যদি বিশ্বাস এবং দেশ আর সামাজিক দায়বদ্ধতা এই বিষয়গুলো আপনি ধারণ করেন, ইতিহাস অবশ্যই আপনার স্মরণ করতে হবে। তখন আপনি যখন ইতিহাসকে জানতে যাবেন, ইতিহাস জানা থাকলে ইতিহাস আপনার লেখাতে চলে আসবে। ধন্যবাদ। তাজ ইসলাম থেকে জানলাম অনেকগুলো বিশ্বাস, চিন্তা এবং ঐতিহ্য সম্পর্কে জানলাম। আমরা দীর্ঘক্ষণ কথা বললাম কবি তাজ ইসলামের সাথে। কবি তাজ ইসলাম সম্পর্কে আগেই বলেছি, সে কবি, ছড়াকার, সংগঠক। হ্যাঁ, তার দেয়া থেকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, এটা দীর্ঘায়িত হতে পারে, আরও বড় আলোচনা হতে পারে, কিন্তু আমাদের সময় ফুরিয়ে আসলো বলে আমরা শেষের দিকে যাচ্ছি। কবি তাজ ইসলাম, আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা দেখছে এবং দেখবে তাদেরকেও অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম আমাদের অতিথি কবি তাজ ইসলামের সাথে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।